আকবর যোদ্ধা বাইকে বিয়ে করা ছাড়াও কি বিখ্যাত কাজ করেছিলেন তার জীবনকালে আসুন জেনে নিই। শুরু করা যাক তার জন্ম থেকে উল্লেখযোগ্য ঘটনাগুলোর দিকে। বিস্তারিত দেখব জানব, সত্যিই থাকুন, শুনতে থাকুন। সম্রাট আকবর 1542-1605 ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় এবং অন্যতম শ্রেষ্ঠ শাসক, যিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেন। ১৩ বছর বয়সে বৈরাম খানের তত্ত্বাবধানে সিংহাসনে বসার পর তিনি পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 জয়লাভ করে সাম্রাজ্য বিস্তার করেন। ধর্মীয় সহনশীলতা, দ্বীন-ই-ইলাহি, প্রশাসনিক সংস্কার এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য তিনি পরিচিত। আকবরের জীবনী ও শাসনকালের প্রধান তথ্য। জন্ম ও নাম: 1542 সালের 15ই অক্টোবর পাকিস্তানের উমারকোটে জন্ম। তার পুরো নাম জালাল উদ্দিন মুহম্মদ আকবর। সিংহাসন আরোহণ: 1556 সালে পিতা হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন। সংরক্ষক: প্রথম ৪ বছর বৈরাম খানের অধীনে সাম্রাজ্য পরিচালনা করেন, এরপর 1560 সালে ক্ষমতা নিজের হাতে নেন। সামরিক বিজয়: পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 হিমুকে পরাজিত করেন। এছাড়া চিতোর, গুজরাট, বিহার ও বাংলাসহ ভারতের অধিকাংশ অঞ্চল তার সাম্রাজ্যের অধীনে ছিল। ধর্মীয় নীতি: তিনি অমুসলিমদের প্রতি উদার ছিলেন এবং জিজিয়া কর বাতিল করেন। বিভিন্ন ধর্মের আলোচনার জন্য ফতেহপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন এবং দ্বীন-ই-ইলাহি নামক একটি নতুন মতবাদ প্রচার করেন। সংস্কৃতি ও শিল্প, সাহিত্য ও স্থাপত্যের প্রতি অনুরাগী ছিলেন। তার সময়ই ফতেহপুর সিক্রি নির্মিত হয়। মৃত্যু: ১৬০৫ সালের ২৫শে অক্টোবর আগ্রায় মৃত্যুবরণ করেন। আকবরের রাজত্বকাল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রশাসনিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক সোনালী যুগ হিসেবে পরিচিত। 1556 সালে যখন হুমায়ুন মারা যান, তখন তিনি তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। কয়েক মাসের মধ্যেই তার গভর্নররা দিল্লি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান হারান। হেমু, একজন হিন্দু মন্ত্রী যিনি নিজের জন্য সিংহাসন দাবি করেছিলেন, কিন্তু ৫ই নভেম্বর 1556 সালে একটি মুঘল বাহিনী পানিপথের দ্বিতীয় যুদ্ধে বর্তমানে কাছাকাছি হেমুকে পরাজিত করে। পানিপথ হরিয়ানা রাজ্য, ভারত, যা দিল্লির পথ পরিচালনা করেছিল, এইভাবে আকবরের উত্তরাধিকার নিশ্চিত করেছিল। আকবরের সিংহাসনে আরোহণের পর তার শাসন পাঞ্জাব এবং দিল্লির আশেপাশের অঞ্চলের চেয়ে সামান্য বেশি বিস্তৃত ছিল, কিন্তু তার মুখ্যমন্ত্রী বাইরাম খানের নির্দেশনায় তার কর্তৃত্ব ধীরে ধীরে সুসংহত এবং প্রসারিত হয়। 1560 সালে আকবর বাইরাম খানকে অবসর নিতে বাধ্য করার পরে এবং নিজেরাই শাসন শুরু করার পরেও এই প্রক্রিয়া অব্যাহত ছিল, প্রথমে পারিবারিক প্রভাবের অধীনে থাকলেও শীঘ্রই একজন নিরঙ্কুশ রাজা হিসেবে। সাম্রাজ্য সম্প্রসারণ: আকবর প্রথম মালওয়া আক্রমণ করেন, যা কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি রাজ্য, যা বিন্ধ্য পর্বতমালার মধ্য দিয়ে দাক্ষিণাত্যের ভারত উপদ্বীপ মালভূমি অঞ্চলে যাওয়ার পথ পরিচালনা করে এবং সমৃদ্ধ কৃষিজমি ধারণ করে। 1561 সালে এটি তার দখলে আসে। উৎসাহী স্বাধীন হিন্দুর দিকে দুর্গম পাহাড়ি রাজপুতানা অঞ্চলে বসবাসকারী রাজপুতরা, যোদ্ধা শাসক শ্রেণী, আকবরের শাসনামলে সমঝোতা এবং বিজয়ের নীতি গ্রহণ করা হয়েছিল। পরবর্তী মুসলিম শাসকরা রাজপুতদের বিপজ্জনক বলে মনে করেছিলেন, যদিও অনৈক্যের কারণে তারা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু 1562 সালে, যখন উত্তরাধিকার বিরোধের আশঙ্কায় আম্বরের, বর্তমানে জয়পুর, রাজা বিহারী মাল আকবরকে তার মেয়ের বিয়ে দিতে রাজি হন। আকবর সেই প্রস্তাব গ্রহণ করেন। রাজা বিহারী মাল আকবরের আধিপত্য স্বীকার করেন এবং তার পুত্ররা আকবরের সেবায় সমৃদ্ধ হন। আকবর অন্যান্য রাজপুত প্রধানদের প্রতি একই সামন্ত নীতি অনুসরণ করেন। তাদের পূর্বপুরুষদের অঞ্চল ধরে রাখার অনুমতি দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল যে তারা আকবরকে সম্রাট হিসেবে স্বীকৃতি দেবেন, শ্রদ্ধা জানাবেন, প্রয়োজনে সৈন্য সরবরাহ করবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সম্রাটের সেবা তাদের এবং তাদের পুত্রদের জন্য উন্মুক্ত ছিল, যা আর্থিক পুরস্কারের পাশাপাশি সম্মানও প্রদান করত। তবে যারা তার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে অস্বীকার করেছিল, তাদের প্রতি আকবর কোনো দয়া দেখাননি। দীর্ঘ যুদ্ধের পর যখন মেওয়ার, আকবর ঐতিহাসিক দুর্গ দখল করেন। 1568 সালে চিতোর, বর্তমানে চিতোরগড় এর অধিবাসীদের হত্যা করে মেওয়ার। যদিও মেওয়ার আত্মসমর্পণ করেনি,
চিতোরের পতনের ফলে অন্যান্য রাজপুত রাজারা 1570 সালে আকবরকে সম্রাট হিসেবে গ্রহণ করতে এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্ররোচিত হন, যদিও মারওয়ার রাজ্য 1583 সাল পর্যন্ত টিকে ছিল। আকবরের সরকারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল হিন্দুদের, বিশেষ করে রাজপুতদের অংশগ্রহণের পরিমাণ। রাজপুত রাজকুমাররা মুঘল চাকরিতে সেনাপতি এবং প্রাদেশিক গভর্নর হিসেবে সর্বোচ্চ পদ